হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগে আমি তোমাদের সরল সুদ কষা কোষে দেখি 2-এর 15 দাগ পর্যন্ত করেছিলাম। আজকের 16 দাগ থেকে শুরু করব। দেখো 16 দাগের অঙ্কটা দেওয়া আছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেয়েছিলেন। এবার এই 1 লাখ টাকার মধ্যে তিনি কিছু টাকা ব্যাংকে জমা রেখেছিলেন আর বাকি টাকাটা পোস্ট অফিসে জমা রেখেছিলেন। এবার সেখানে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন আর পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন সেটা বের করতে হবে। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, ধরি আসলাম চাচা ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন। তাহলে দু জায়গায় সে টাকা রেখেছিল, তাহলে 1 লাখ টাকার মধ্যে যদি ব্যাংকে সে X টাকা রাখে, তার মানে বাদ বাকি যে টাকাটা, তার মানে 1 লাখ মাইনাস X, সেই টাকাটা সে পোস্ট অফিসে রাখবে। তাহলে এখানে লিখবো সুতরাং তিনি পোস্ট অফিসে 1 লাখ মাইনাস X এত টাকা রেখেছিলেন। তাহলে এখানে দুটো ক্ষেত্র বের করে নেবো। তাহলে একটা ব্যাংকের ক্ষেত্রে আর একটা হবে পোস্ট অফিসের ক্ষেত্রে। আর ব্যাংকের ক্ষেত্রে আসল মানে পির মানটা ব্যাংকের ক্ষেত্রে জমা রেখেছিল X টাকা, তাহলে আসল পির মানটা হয়ে যাবে ব্যাংকের ক্ষেত্রে X টাকা। আর সুদের হারটা বলে দিয়েছে প্রশ্নে যে ব্যাংকের সুদের হার 5% বলে দিয়েছে। একই রকমভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে, তাহলে পোস্ট অফিসে সে কত টাকা রাখবে, তাহলে মোট 1 লাখ টাকা, তার মধ্যে থেকে যদি X টাকা ব্যাংকে রাখে, তাহলে পোস্ট অফিসে সে টাকা রাখবে 1 লাখ মাইনাস X, তার মানে আসল পির মান হয়ে যাবে 1 লাখ মাইনাস X এত টাকা। আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হারটা বলে দিয়েছে 6%। এবার এখানে বলেছে যে প্রতি বছর সুদ বাবদ সে 5,400 টাকা পায়। প্রতি বছর মানে কি 1 বছর, তাহলে 1 বছর সে সুদ বাবদ মোট 5,400 টাকা পায়। তার মানে এখানে সময় টির মানটা 1 বছর। একই রকমভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে সময় টির মানটা হয়ে যাবে 1 বছর। এবার বলছে প্রতি বছর সে সুদ বাবদ মোট 5,400 টাকা পায়। তার মানে ব্যাংকের ক্ষেত্রে 1 টাকা সুদ পাবে, পোস্ট অফিসের ক্ষেত্রে কিছু টাকা সুদ পাবে। সেই দুটোর যোগফল মোট সুদ মানে কি, এই দুটো সুদের যোগফল 5,400 টাকা হবে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের মানটা বের করে নেবো। সুদ মানে হচ্ছে আয়ের মানটা বের করতে হবে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদ আই সমান হয়ে যাবে PRT/100। এটা ছিল সূত্র, PRT/100 ইকুয়াল টু পির মানটা এখানে কত X ইন্টু আর এর মানে এখানে 5 ইন্টু টির মানে এখানে 1 বাই 100 হবে ইকুয়াল টু, বা যদি গুণ করে দিই এখানে 5-এর সঙ্গে 1 গুণ করলে 5, তার সঙ্গে X গুণ করলে হবে 5X, আর নিচে ছিল 100 এত টাকা। একই রকমভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের মানটা বের করে নেব। তাহলে সুদ আই ইকুয়াল টু, তাহলে আয়ের সূত্র ছিল PRT/100 ইকুয়াল টু, তাহলে পির মান এখানে 1 লাখ মাইনাস X, তাহলে বসবে এখানে 1 লাখ মাইনাস X ইন্টু আর এর মান ছিল এখানে 6 ইন্টু টির মান এখানে 1, নিচে ছিল 100 ইকুয়াল টু, এবার 6-এর সঙ্গে 1 গুণ করলে হবে 6, তাহলে 6 ইন্টু আর ব্র্যাকেটের মধ্যে ছিল 1 লাখ মাইনাস X আর নিচে ছিল এখানে 100। এবার বলেছিল প্রশ্নে যে সুদ বাবদ মোট 5,400 টাকা পাবে। তাহলে মোট সুদটা পেয়েছি এখানে, ব্যাংকের ক্ষেত্রে এই সূত্রটা পেয়েছি আর পোস্ট অফিসের ক্ষেত্রে এই সূত্রটা পেয়েছি। তাহলে দুটোর যোগফলটা হয়ে যাবে 5,400 টাকা। তাহলে প্রশ্নানুসারে তাহলে মোট সুদটা এখানে বলে দিয়েছে 5,400 টাকা। তার মানে ব্যাংকে থেকে যে টাকাটা সুদ পেয়েছে 5X/100 প্লাস পোস্ট অফিস থেকে যে টাকাটা সুদ পেয়েছে 6 ইন্টু 1 লাখ মাইনাস X আর নিচে ছিল 100 এত টাকা। দুটোর যোগফলটা হয়ে যাবে 5,400 টাকা। তাহলে ইকুয়ালটা হবে 5,400, বা এখানে নিচে বা হরে রয়েছে 100 আর এখানেও নিচে রয়েছে 100, তাহলে 100 আর 100 লসাগু করলে সেই 100 হবে। তাহলে নিচে বসবে 100, তার উপরে যা ছিল তাই বসবে। তাহলে উপরে ছিল এখানে 5X প্লাস, আর এটা 6 ইন্টু 1 লাখ মাইনাস X আছে, তাহলে যদি 6 দিয়ে গুণ করি, তাহলে 6-এর সঙ্গে 1 লাখ গুণ করলে পেয়ে যাবো 6 লাখ, মাইনাস 6-এর সঙ্গে X গুণ করলে পেয়ে যাবো 6X ইকুয়াল টু 5,400, বা 5X থেকে যদি 6X বিয়োগ করি তাহলে হবে মাইনাস X, কারণ 5 আর 6-এর মধ্যে 6 বড়, 6-এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস সামনে বসবে, আর 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, তাহলে 1X, তাহলে 1X কে আমরা শুধু X লিখতে পারি, প্লাস 6 লাখ বাই 100 ইকুয়াল টু 5,400। এবার 5,400 নিচে 1 ধরতে পারি, যে কোনো সংখ্যা নিচে 1 লেখা যায়। এবার কোনাকুনি যদি গুণ করি, তাহলে কোনাকুনি গুণ করলে 5,400-র সঙ্গে যদি 100 গুণ করি, তাহলে দুটো শূন্য বেড়ে যাবে, তাহলে 5,400 তারপরে দুটো শূন্য হয়ে যাবে। তাহলে গুণ করলে হবে 5,400-র সঙ্গে 100 গুণ করলে হবে 5,40,000, মানে 54 পরে 4টে শূন্য বসবে ইকুয়াল টু, আর 1-এর সঙ্গে এটা গুণ করলে যা আছে তাই বসবে এখানে, তাহলে মাইনাস X প্লাস 6 লাখ, মানে 6-এর পরে 5টা শূন্য বসবে, বা
এবার এক্স এর মানটা বের করবো, তাহলে মাইনাস এক্স যখন বাম দিকে আসবে তখন সেটা প্লাস এক্স হবে, আর ডান দিকে ছিল 6 লাখ, আর প্লাস 5,40,000 যখন ডান দিকে যাবে তখন মাইনাস হয়ে যাবে, মাইনাস 5,40,000 হবে। বা এক্স ইকুয়াল টু, এবার 6 লাখ থেকে যদি 5,40,000 বিয়োগ করি তাহলে যাবে 60,000 এত। তাহলে এখানে এক্স এর মান পাচ্ছি 60,000। এখানে ধরে নিয়েছিলাম যে আসলাম চাচা ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিলেন, তাহলে এক্স এর মান যেহেতু 60,000 টাকা, তাহলে বলতে পারবো যে আসলাম চাচা ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন, আর পোস্ট অফিসে যে বাকি যে টাকাটা 1 লাখ মাইনাস এক্স এর মান পেয়ে গেছে 60,000, তাহলে 1 লাখ থেকে 60,000 বিয়োগ হবে, মানে 40,000 টাকা তিনি পোস্ট অফিসে রেখেছিলেন। তাই লিখবো অতএব আসলাম চাচা ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিলেন এবং পোস্ট অফিসে 1 লাখ মাইনাস এক্স, তার মানে হয়ে যাবে 1 লাখ মাইনাস 60,000 সমান 40,000 টাকা জমা রেখেছিলেন। এরপরে 17 দাগে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে জমা দিয়েছিলেন এবং 2 বছর পর তিনি সুদ হিসাবে মোট 1280 টাকা পেয়েছিলেন। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন সেটা বের করতে হবে এখানে। তাহলে এখানে প্রথমে ধরে নিচ্ছি, ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে এক্স টাকা জমা দিয়েছিলেন, এবার মোট টাকা হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকার মধ্যে প্রথম ব্যাংকে সে জমা দিয়েছিল এক্স টাকা, তাহলে দ্বিতীয় ব্যাংকে বাদ বাকি যে টাকাটা মানে 10,000 থেকে এক্স টাকা বিয়োগ করতে হবে, সেই বাকি টাকাটা দ্বিতীয় ব্যাংকে রাখবে। তাহলে সুতরাং দ্বিতীয় ব্যাংকে তিনি 10,000 মাইনাস এক্স টাকা জমা দিয়েছিলেন। এবারে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল টাকাটাকে ধরে নিচ্ছি এক্স টাকা, তাহলে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে পির মান হয়ে যাবে এখানে এক্স টাকা প্রথম ব্যাংকের ক্ষেত্রে। আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল পি সমান হয়ে যাবে বাকি যে টাকাটা 10,000 মাইনাস এক্স, তাহলে এই টাকাটা যাবে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল বা পির মান, তাহলে যাবে 10,000 মাইনাস এক্স এত টাকা। এবার প্রশ্নে বলে দিয়েছে প্রথম ব্যাংকে সুদের হার 6% বলে দিয়েছি, আর দ্বিতীয় ব্যাংকের সুদের হার অর্থাৎ আর এর মানটা 7% বলে দিয়েছি, আর এখানে সময়টা বলে দিয়েছি 2 বছর। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে সময়টা 2 বছর, আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সময় 2 বছর এখানে। এবার প্রশ্নে বলে দিয়েছে সুদ বাবদ তিনি মানে 2 বছর পর সুদ বাবদ তিনি মোট 1280 টাকা পায়। তাহলে প্রথম ব্যাংকে কত টাকা সুদ পাচ্ছে আর দ্বিতীয় ব্যাংকে কত টাকা সুদ পাচ্ছে দুটোকে বের করে নেবো, করে দুটোর যোগফলের সঙ্গে 1280 সমান করে দেবো, দিলে সেখান থেকে এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদকে আমরা আই দ্বারা প্রকাশ করি, তাহলে আই ইকুয়াল টু, এবার আয়ের সূত্র ছিল পি আর টি বাই 100 ইকুয়াল টু, এবার পির মান জানা আছে, পির মান এখানে এক্স ইন্টু আর এর মান জানা আছে 6, তাহলে এক্স ইন্টু 6 ইন্টু টি ছিল, টির মান এখানে 2, আর নিচে বসবে 100, গুণ করলে 6 দুগুণে 12, 12 সঙ্গে এক্স গুণ করলে 12x, তাহলে 12x বাই 100 টাকা। তাহলে প্রথম ব্যাংকে সে সুদ হিসাবে পাচ্ছে 12x বাই 100 টাকা। একই রকমভাবে দ্বিতীয় ব্যাংকে সে কত টাকা সুদ পাবে সেটা বের করবো। তাহলে দ্বিতীয় ব্যাংকে সুদ আই সমান, তাহলে একই সূত্র পি আর টি বাই 100 সমান, এবার পির মানটা জানা আছে আসলটা 10,000 মাইনাস এক্স টাকা, তাহলে বসবে 10,000 মাইনাস এক্স ইন্টু আর এর মানে এখানে 7 ইন্টু টির মানে এখানে 2, আর নিচে বসবে 100 ইকুয়াল টু, বা 7-এর সঙ্গে 2 গুণ করলে 7 দুগুণে 14, আর ব্র্যাকেটের মধ্যে যা ছিল তাই 10,000 মাইনাস এক্স, আর নিচে ছিল 100, তাহলে এত টাকা। তাহলে প্রথম ব্যাংকে সুদ পাচ্ছে 12x বাই 100 টাকা, আর দ্বিতীয় ব্যাংকে সুদ পাচ্ছে 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100 টাকা। এবার বলেছিল যে সুদ হিসাবে মোট 1280 টাকা পান, তাহলে এই যে দুটো সুদের যোগফলটা 1280 সঙ্গে সমান করে দেবো। তাই লিখবো প্রশ্নানুসারে 12x বাই 100 প্লাস 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100 ইকুয়াল টু 1280। এবার এখান থেকে সমাধান করে সেখান থেকে এক্স এর মানটা বের করে নেব, বা এবার এখানে নিচে 100 রয়েছে, এখানেও নিচে 100 রয়েছে, এবার 100 আর 100 লসাগু সেই 100 হবে। তাহলে 100 লসাগু যদি 100 হয় তাহলে 100 একে 100, একের সঙ্গে 12x গুণ করলে পেয়ে যাবো 12x, প্লাস এখানেও একই 100 সঙ্গে 1 গুণ করলে 100, এবার একের সঙ্গে উপরে 14 ইন্টু 10,000 মাইনাস এক্স গুণ করলে এইটাই পেয়ে যাবো, প্লাস এবার 14 সঙ্গে 10,000 গুণ করলে পাবো 1,40,000 মাইনাস, বা 14 সঙ্গে এক্স গুণ করলে পাবো 14x, কারণ এখানে হোল ব্র্যাকেট ছিল, তাহলে 14 সঙ্গে 10,000 গুণ করলে পাবো 1,40,000, আর মাইনাস এক্স এর সঙ্গে যদি 14 গুণ করি তাহলে পাবো মাইনাস 14x ইকুয়াল টু 1280। বা এবার 12x থেকে যদি 14x বিয়োগ করি তাহলে 12 আর 14 মধ্যে 14 বড়, আর বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে সামনে মাইনাস বসবে, এবার 12 আর 14 বিয়োগ করলে হয় 2, তাহলে 2 আর x বসবে 2x হবে, প্লাস এখানে আছে 1,40,000 ইকুয়াল টু, এবার 100টা বাম দিকে ভাগ হিসাবে রয়েছে, মানে দাগের নিচে আছে মানে ভাগ হিসাবে রয়েছে, 100টা যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন গুণ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যায়, তাহলে 1280 সঙ্গে যদি 100 গুণ করি
তাহলে 1280 বসবে, আর এখান থেকে দুটো শূন্য বসে যাবে। 1280 সঙ্গে যদি 100 গুণ করি তাহলে পেয়ে যাবো 1,28,000। বা এবার এক্সগুলোকে বাম দিকে রাখবো আর সংখ্যাটাকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে বাম দিকে আছে -2x ইকুয়াল টু, এবার এখানে আছে 1,28,000 আর প্লাস 1,40,000, যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন মাইনাস হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে -1,40,000 পাবো। বা তাহলে এখানে আছে -2x ইকুয়াল টু, এবার 1,28,000 থেকে যদি 1,40,000 বিয়োগ করি তাহলে 1,40,000 বড় সংখ্যা, তার আগে মাইনাস আছে, তাহলে সামনে মাইনাস বসবে। এবার 1,40,000 থেকে 1,28,000 বিয়োগ করলে পেয়ে যাবো 12,000। বা দুই দিকে মাইনাস মাইনাস কেটে গেল, বা এক্স ইকুয়াল টু পেয়ে যাবে এখান থেকে তাহলে 12,000। বা দুইটা সমান চিহ্নের বাম দিকে এক্সের সঙ্গে গুণ ছিল, সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন সেটা ভাগ হয়ে যাবে, তাহলে 12,000/2। 2 দিয়ে কাটলে 2 6 12 আর 3টে শূন্য বসে যাবে, তাহলে সমান পেয়ে যাচ্ছে এখান থেকে 6,000। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম এখানে 6,000 টাকা। এবার এক্সটা ধরেছিলাম যে রেখা দিদি প্রথম ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিল, তাহলে এক্স এর মান পেয়েছি 6,000 টাকা। তাহলে বলতে পারবো অতএব রেখা দিদি প্রথম ব্যাংকে 6,000 টাকা জমা দিয়েছিলেন। শুধু অতএব দ্বিতীয় ব্যাংকে, তাহলে দ্বিতীয় ব্যাংকে ছিল 10,000 মাইনাস এক্স, তাহলে 10,000 মাইনাস এক্স এর মান পেয়েছি 6,000, তাহলে 10,000 থেকে 6,000 বিয়োগ হয়ে যাবে, তার মানে তিনি দ্বিতীয় ব্যাংকে 10,000 বিয়োগ 6,000 মানে সমান 4,000 টাকা জমা দিয়েছিলেন। তাহলে লিখবো অতএব তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা জমা দিয়েছিলেন এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 বিয়োগ 6,000 সমান 4,000 টাকা জমা দিয়েছিলেন। এরপরে 18 দাগে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে দীপুবাবু বছরের প্রথমে কোনো একটি ব্যাংকে 15,000 টাকা জমা দিয়েছিলেন। এবার 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিলেন এবং তার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিয়েছিলেন। তাহলে সেক্ষেত্রে 1 বছর পর তিনি সুদে আসলে কত টাকা পাবেন সেটা বের করতে হবে। তাহলে এখানে 3টে ক্ষেত্র পাচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে 15,000 টাকা জমা দিয়েছি, দ্বিতীয় ক্ষেত্রে 15,000 টাকা থেকে 3,000 টাকা তুলে নিয়েছি, আর তৃতীয় ক্ষেত্রে তিনি আবার 8,000 টাকা জমা দিয়েছিলেন। তাহলে প্রথম ক্ষেত্রে আসল পি সেটা হচ্ছে 15,000 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে আসল পির মান হয়ে যাবে 15,000 টাকা। সুদের হারটা প্রশ্নে বলে দিয়েছে এখানে 5%। তাহলে সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর এর মানে এখানে 5%। আর সময়টা বলে দিয়েছে এখানে 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিয়েছিলেন, তার মানে এই যে 15,000 টাকাটা সেটা 3 মাসের জন্য ছিল। তাহলে এখানে সময়টা হয়ে যাবে 3 মাস। এবার এখানে যখন সুদ বের করবো সেটা বছর হিসাব করতে হয়, তাহলে 3 মাসকে বছর নিয়ে যাবো, আর মাস থেকে যদি বছর যেতে হয় তাহলে 12 দিয়ে ভাগ করতে হয়, কারণ 1 বছর মানে 12 মাস হয়। তাহলে 3 মাস হয়ে যাবে 3-এর 12 বছর, 12 দিয়ে ভাগ করতে হবে, মাস থেকে বছরে গেলে 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3-এর 12 বছর হয়ে যাবে ইকুয়াল টু, বা 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 4 12, তাহলে হয়ে যাবে 1-4 বছর। এবার প্রথম ক্ষেত্রে তিনি কত টাকা সুদ পাচ্ছে সেটা বের করে নেবো। তাহলে এখানে আই সমান, তাহলে সুদকে আমরা আই দ্বারা প্রকাশ করি, তাহলে সুদ আই ইকুয়াল টু, বা আই সূত্র ছিল পি আর টি বাই 100 ইকুয়াল টু, পির মানটা জানা আছে এখানে 15,000 টাকা, তাহলে পির মান বসবে 15,000 ইন্টু আর এর মানে এখানে 5 ইন্টু টির মান 1-4, তাহলে উপরে 1 বসবে আর দাগের নিচে 4 বসবে, আর নিচে একটা 100 ছিল তাহলে গুণ চিহ্ন দিয়ে দাগের নিচে 100 বসবে। এবার এখানে কাটাকাটি করলে উপরে দুটো শূন্যর সঙ্গে নিচে দুটো শূন্য কেটে গেল। এবার 150 আর 4 2 দিয়ে কাটলে 2 2 4 হবে, আর এখানে 150কে 2 দিয়ে কাটলে 15 আছে, তাহলে 2 7 14, 15 হাতে থাকছে 1 আর 0 10 হয়ে যাবে, তাহলে 2 5 10, তাহলে ইকুয়াল টু, আর 75-এর সঙ্গে 5 গুণ করে নেবো, তাহলে 75 আর 5 গুণ করলে 5 5 25-এর 5 হাতে থাকবে 2, 5 7 35 আর 2 ছিল হাতে, 35 আর 2 যোগ করলে হবে 37, তাহলে 375, আর নিচে আছে 2, তাহলে এত টাকা। তাহলে 375 নিচে আছে 2, তার মানে 375কে 2 দিয়ে ভাগ করে নেবো। তাহলে 375কে 2 দিয়ে ভাগ করলে প্রথমে হবে 2 1 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, এখান থেকে 7 নামবে, 2 8 16, 17 থেকে 16 বিয়োগ করলে 1, এখান থেকে 5 নামবে, 2 7 14, এখানে বিয়োগ করলে হবে 1, তাহলে দশমিক বসিয়ে 0 নিয়ে নেবো, 2 5 10 মিলে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 187.5। এবার যেহেতু টাকা লিখবো দশমিক পর দুটো করে সংখ্যা রাখতে হয়, তাহলে যেহেতু এখানে একটা সংখ্যা আছে দশমিক পরে, তাহলে আরেকটা শূন্য দিয়ে নেবো, দশমিক পর শূন্যের কোনো দাম থাকে না, তাহলে 187.50 টাকা। তাহলে সে প্রথম হিসাবে সুদ হিসাবে পাচ্ছে 187.50 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলেছিল যে 15,000 টাকা সে জমা দিয়েছিল প্রথমে, দ্বিতীয় ক্ষেত্রে সে 15,000 টাকা থেকে 3,000 টাকা তুলে নিয়েছিল, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আসল টাকাটা যেটা হয়ে যাবে মানে পির মানটা হয়ে যাবে 15,000 বিয়োগ 3,000, কারণ 3,000 টাকা সে তুলে নিয়েছিল 15,000 টাকার মধ্যে, তাহলে 15,000 থেকে 3,000 বিয়োগ করলে পেয়ে যাবো 12,000 টাকা। তুলে নিয়েছিল এই কারণে বিয়োগ হলো 12,000 টাকা। সুদের হারটা সেই একই 5%, আর সময়টি বলছে এবার 3,000 টাকা তুলে নেওয়ার আবার 3 মাস পরে 8,000 টাকা জমা দিয়েছিল, তার মানে এই যে টাকাটা সেটাও 3 মাস কেটেছিল, তাহলে সময় টি সমান হয়ে যাবে 3 মাস।
এবার মাসকে বছরে নিয়ে যেতে হবে, তাহলে মাসকে বছরে নিয়ে যেতে হলে 12 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3-এর 12 বছর হয়ে যাবে। একই রকমভাবে 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 4 12, তাহলে এটাও হয়ে যাবে 1-এর 4 বছর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সে কত টাকা সুদ পাচ্ছে সেটা বের করবো। তাহলে অতএব সুদকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, আই ইকুয়াল টু PRT বাই 100। এবার পির মানটা বসিয়ে দেবো এখানে, তাহলে পির মান এখানে পাচ্ছি 12,000 টাকা, তাহলে 12,000 ইন্টু আর এর মানটা জানা আছে 5%, তাহলে আর এর মান বসবে 5 ইন্টু টির মান 1-এর 4, তাহলে উপরে 1 বসবে নিচে 4 বসবে। আর এখানে ছিল 100, নিচে মানে দাগের নিচে একটা 100 ছিল, তাহলে 4-এর সঙ্গে গুণ চিহ্ন দিয়ে 100 করে দেবো ইকুয়াল টু। এবার কাটাকাটি করলে নিচে দুটো শূন্য সঙ্গে উপরে দুটো শূন্য কাটবে, এবার 4 দিয়ে কাটলে 120-কে 4 3 12, আর এখানে একটা শূন্য ছিল, তাহলে 4 0 0। 30-এর সঙ্গে 5 গুণ করলে পেয়ে যাবো 30 5-এ 150, এত টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সে সুদ হিসাবে পাচ্ছে 150 টাকা। এবারে তৃতীয় ক্ষেত্রে প্রশ্নে বলেছিল 3,000 টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিয়েছিল, তাহলে 3,000 টাকা তুলে নেওয়ার পর তার কাছে ছিল 12,000 টাকা। তাহলে তৃতীয় ক্ষেত্রে আসল, তাহলে 12,000 টাকা ছিল, তার 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দিয়েছে, তাহলে 12,000 সঙ্গে 8,000 যোগ হয়ে যাবে যেহেতু জমা দিচ্ছে, তাহলে 12,000 আর 8,000 যোগ করলে পেয়ে যাবো 12 আর 8 যোগ করলে হবে 20, তাহলে 20,000 টাকা। তাহলে তৃতীয় ক্ষেত্রে আসল অর্থাৎ পির মান হয়ে যাবে 20,000 টাকা। এবার সুদের হার প্রত্যেক ক্ষেত্রে একই 5% করে হবে, আর সময় টি সমান। এবার এখানে টোটাল বলেছে 1 বছর। এবার প্রথম ক্ষেত্রে যে টাকাটা জমা ছিল 3 মাসের জন্য, দ্বিতীয় ক্ষেত্রে টাকাটা জমা ছিল 3 মাসের জন্য। এবার টোটাল যদি 1 বছর হয় তাহলে 1 বছর মানে 12 মাস, তাহলে 12 মাসের মধ্যে প্রথম ক্ষেত্রে টাকাটা হচ্ছে 3 মাস, দ্বিতীয় ক্ষেত্রে টাকাটাও 3 মাস, তাহলে তৃতীয় ক্ষেত্রে 3 3 যোগ করলে হচ্ছে 6, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে বাকি যে 6 মাস সেটা তৃতীয় ক্ষেত্রে সময় টির মানটা হয়ে যাবে। তাহলে এখানে 3 3 6 আর 6 6 যোগ করলে 12, তাহলে টোটাল 12 মাস পেয়ে যাচ্ছে, 12 মাস অর্থাৎ 1 বছরের টাকাটা পেয়ে যাবে সে সুদ হিসাবে। তাহলে এখান থেকে সুদ, তার মানে আয়ের মানটা বের করে নেবো, তাহলে আই ইকুয়াল টু সূত্র ছিল PRT বাই 100 ইকুয়াল টু, তাহলে তৃতীয় ক্ষেত্রে পির মান বা আসল সেটা ছিল 20,000 টাকা, তাহলে এখানে বসবে 20,000 ইন্টু আর এর মান হচ্ছে 5 ইন্টু টির মান হচ্ছে 6 মাস, বা মাসকে বছরে নিয়ে যেতে হবে, তাহলে মাসকে বছরে নিয়ে গেলে 12 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 6 এর 12 বছর হয়ে যাবে এখানে। 6 এর 12 বছর মানে কাটাকাটি করলে 6 কে 6, 6 2 12, তার মানে তৃতীয় ক্ষেত্রে সময়টা হয়ে যাবে 1-এর 2 বছর, 1-এর 2 বছর হয়ে যাবে। তাহলে এখানে টির মানটা বসবে 1-এর 2, আর নিচে একটা 100 ছিল, তাহলে ইন্টু 100 হবে ইকুয়াল টু। এবার এখানে নিচে দুটো শূন্য সঙ্গে উপরে দুটো শূন্য কেটে যাবে, বা 200-কে 2 দিয়ে কাটলে নিচে 2 1 2, আর উপর হবে 2 1 2, আর দুটো শূন্য ছিল এখানে, তাহলে 100 পাবো। 100-র সঙ্গে 5 গুণ করলে পেয়ে যাবো 500 টাকা। তাহলে দীপুবাবু প্রথম ক্ষেত্রে সুদ হিসাবে পাচ্ছিল 187.50 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে সুদ হিসাবে পাচ্ছে 150 টাকা, আর তৃতীয় ক্ষেত্রে সুদ হিসাবে পাচ্ছে 500 টাকা। তাহলে সে টোটাল কত টাকা সুদ পাচ্ছে সেটা বের করে নেবো। তাহলে অতএব মোট সুদ, তাহলে তিনটে সুদের যোগফল হয়ে যাবে সমান, তাহলে প্রথম ক্ষেত্রে পাচ্ছে 187.50, তাহলে 187.50 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছে 150 টাকা, প্লাস তৃতীয় ক্ষেত্রে পাচ্ছে 500 টাকা, তাহলে তিনটের যোগফল হবে, তাহলে এই তিনটাকে যোগ করলে পেয়ে যাবো 837.50 টাকা। এবার এখানে সুদ আসলটা চেয়েছিল, সুদ আসল মানে সুদের সঙ্গে আসলটা যোগ করতে হবে, তাহলে শেষ পর্যন্ত আসল ছিল এখানে 20,000 টাকা, তাহলে এটাই এখন শেষ পর্যন্ত আসল, তার সঙ্গে যোগ হবে এই যে মোট যে সুদ পেয়েছে 837.50, তার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে অতএব সুদ আসল ইকুয়াল টু, তাহলে আসল ছিল 20,000 টাকা প্লাস, আর সুদটা পেয়েছে 837.50, তাহলে 20,000 প্লাস 837.50 এত টাকা। এবার 20,000-এর সঙ্গে যদি 837.50 যোগ করি তাহলে পেয়ে যাবো 20,837.50 টাকা, তাহলে এটাই হয়ে যাবে মোট সুদ আসল। এরপরে 19-এর দাগে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংকে থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে রহমত চাচা বাড়ি তৈরি করার জন্য ব্যাংক থেকে 2,40,000 টাকা ধার নেন এবং ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। এবার এখান থেকে বের করতে হবে ধার নেওয়ার কত বছর পর তিনি এই যে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন সেটা বের করতে হবে। তাহলে প্রথমে ধরি রহমত চাচা ধার নেওয়ার এক্স বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন, মানে সে ব্যাংক থেকে ধার নিয়েছিল 2,40,000 টাকা। তাহলে এই 2,40,000 টাকাটাকে ধরে নেবো আসল টাকা, যে টাকাটা ধার নেয় সেটা আসল টাকা হয়, তাহলে আসল অর্থাৎ পি এর মান হয়ে যাবে এখানে 2,40,000 টাকা। আর প্রশ্নের সুদের হার অর্থাৎ আর এর মান বলে দিয়েছে 12%,
আর সময়টা এখানে ধরে নিয়েছি এক্স বছর, তাহলে সময় টি সমান এক্স বছর। তাহলে 2,40,000 টাকা ধার নিলে তাই কত টাকা সুদ দিতে হবে সেটা আগে বের করে নেবো। তাহলে এখানে সুদ অর্থাৎ আয়ের মানটা বের করে নেবো। তাহলে সুদ আই ইকুয়াল টু, বা সুদের সুদ ছিল পি আর টি বাই 100 ইকুয়াল টু, এবার পির মানটা জানা আছে এখানে 2,40,000 টাকা, তাহলে 2,40,000 বসে পির মান ইন্টু আর এর মানটা বসবে এখানে 12 ইন্টু টির মানে এখানে এক্স ধরে নিয়েছি, আর নিচে ছিল 100। এবার নিচের দুটো শূন্যর সঙ্গে উপরে দুটো শূন্য কেটে যাবে। এবার এখানে আছে 2,400 ইন্টু 12 ইন্টু এক্স, বা 2,400 সঙ্গে 12 গুণ করলে 12 শূন্য শূন্য 12 শূন্য শূন্য হলো, 12 4 48 8 হাতে থাকবে 4, 12 জন 24 আর 4 যোগ করলে হবে 28, তাহলে 28,800 ইন্টু এক্স ছিল, তাহলে এখানে এক্স বসে যাবে। তাহলে সুদ হিসাবে তাকে দিতে হবে 28,800 এক্স টাকা। তাহলে তিনি ধার নিয়েছিল 2,40,000 টাকা আর তাকে সুদ দিতে হবে 28,800 এক্স টাকা। তাহলে মোট সুদ আসলের মানটা বের করে নেব। সুদ আসল মানে আসল টাকার সঙ্গে সুদটা যোগ হয়ে যাবে, তাহলে আসল টাকা এখানে 2,40,000 প্লাস আর সুদ এখানে 28,800 এক্স, তাহলে দুটোর যোগফল হয়ে যাবে সুদ আসল এত টাকা। তার মানে এত টাকা তাকে শোধ দিতে হবে। এবার এই টাকাটা সে শোধ দিবে বাড়ি ভাড়ার আয় থেকে, আর বাড়ি ভাড়া সে মাসে পাচ্ছে 5,200 টাকা, তার মানে বছরে সে কত টাকা পাবে? তাহলে এক বছর মানে 12 মাস হয়, তাহলে মাসে পাচ্ছে 5,200 টাকা, তাহলে 12 মাসে পাবে 5,200 ইন্টু 12। এবার এই বাড়ি ভাড়ার টাকা জমিয়ে সে কত বছর পরে এই যে টোটাল টাকাটা শোধ করবে সেটা বের করতে হবে। তাহলে সে কত বছর বাড়ি ভাড়াটা পাবে? তাহলে এখানে ধরে নিয়েছিলাম টোটাল বছর হচ্ছে এক্স বছর, কিন্তু এখন প্রশ্নে বলে দিয়েছিল যে 1 বছর পরে সে বাড়ি ভাড়া পাচ্ছিল, তার মানে টোটাল বছর এক্স বছর, 1 বছরে সে বাড়ি ভাড়াটা পায়নি, কারণ 1 বছর বাড়ি তৈরি করতে সময় লেগে গিয়েছে। তাহলে টোটাল যদি এক্স বছর হয়, 1 বছর সে যেহেতু বাড়ি ভাড়া পাচ্ছে না, তাহলে টোটাল যে বছরটা সেটা হবে এক্স মাইনাস 1 বছর। তাহলে বাড়ি ভাড়া থেকে সে আয় পাবে 5,200 ইন্টু 12, এবার কত বছর হবে তার সঙ্গে এক্স মাইনাস 1 গুণ করতে হবে। তাহলে 5,200 টাকা মাসে পাচ্ছিল, এবার মাস থেকে যদি বছরে যায় তাহলে 1 বছর মানে 12 মাস, তাহলে বছরে কত টাকা পাচ্ছিল? তাহলে 5,200 ইন্টু 12 হয়ে যাবে, ইন্টু এবার কত বছর সে বাড়ি ভাড়াটা পাবে সেটা হবে 1 বছর পর, তাহলে এক্স মাইনাস 1 হবে, তাহলে ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এইটা হয়ে যাবে বাড়ি ভাড়া থেকে আয়। তাহলে লিখবো বাড়ি ভাড়া থেকে আয় ইকুয়াল টু, তাহলে মাসে পাচ্ছিল 5,200, বছরের জন্য 12 দিয়ে গুণ হবে, আর কত বছর হবে? 1 বছর সে বাড়ি তৈরি করতে সময় লেগে গিয়েছিল, তাহলে টোটাল বছর এক্স, তার থেকে 1 বছর বিয়োগ হয়ে যাবে, কারণ 1 বছর বাড়ি তৈরি করতে সময় লেগে গিয়েছিল, তাহলে এত টাকা পেয়ে যাবে এখানে। এবার গুণ করলে 5,200 সঙ্গে 12 গুণ করলে 12 শূন্য শূন্য 12 শূন্য শূন্য বললো, 12 দুগুণে 24 4 হাই থাকবে 2, 12 5 60, 60 আর 2 যোগ করলে পেয়ে যাবো 62,000, তাহলে 62,400 ইন্টু এখানে ছিল এক্স মাইনাস 1 এত টাকা। তাহলে বাড়ি ভাড়া থেকে আয় পাচ্ছে এত টাকা, আর মোট সুদ আসল তাকে শোধ করতে হবে এত টাকা, তাহলে দুটোকে সমান করে দেবো, দিলে সেখান থেকে এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে প্রশ্ন অনুসারে 62,400 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু এই যে টাকাটা 2,40,000 প্লাস 28,800 এক্স এত টাকা, বা এবার গুণ করলে এখানে 62,400 সঙ্গে এক্স গুণ করলে পেয়ে যাবো 62,400 এক্স মাইনাস, আর 62,400 সঙ্গে 1 গুণ করলে পেয়ে যাবো 62,400 ইকুয়াল টু ডান দিকে যা ছিল 2,40,000 প্লাস 28,800 এক্স। এবার সমাধানের নিয়ম ছিল এক্সগুলোকে বাম দিকে রাখতে হবে আর সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে বাম দিকে ছিল 62,400 এক্স আর প্লাস 28,800 এক্স, যখন সমান চিহ্ন বাম দিকে আসবে তখন মাইনাস হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস 28,800 এক্স পাবো ইকুয়াল টু ডান দিকে ছিল 2,40,000 আর বাম দিকে ছিল মাইনাস 62,400, সেটা যখন সমান চিহ্ন ডান দিকে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 62,400 পাবো, মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। বা এবার 62,400 এক্স থেকে 28,800 এক্স বিয়োগ করলে পেয়ে যাবো 33,600 এক্স, তাহলে এখানে পেয়ে যাবো 33,600 এক্স ইকুয়াল টু, আর 2,40,000 সঙ্গে যদি 62,400 যোগ করি তাহলে পেয়ে যাবো এখান থেকে 3,02,400, 3,0,2 4 দুটো শূন্য, বা এক্স ইকুয়াল টু পেয়ে যাবো এখান থেকে, তাহলে 3,0,2 4 দুটো শূন্য উপরে বসবে, আর এক্সের সঙ্গে গুণ ছিল হচ্ছে 33,600, সেটা যখন সমান চিহ্ন ডান দিকে আসবে তখন ভাগ হয়ে যাবে, মানে নিচে বসবে, 33,600টা নিচে বসবে, তাহলে দুটো শূন্য কেটে গেল। এবার 336-এর সঙ্গে যদি 9 গুণ করি তাহলে পেয়ে যাবো 3,024, মানে একবারে 9 দিয়ে কাটতে পারে বা ছোট সংখ্যা 2 বা 4 দিয়েও কাটতে পারে, তাহলে 336 9 হয়ে যাবে 3,024, তাহলে এক্স মান ইকুয়াল টু পেয়ে যাবো 9। তাহলে এক্স এর মানটা বের করতে হতো, এখানে ধরে নিয়েছিলাম যে রহমত চাচা ধার নেওয়ার এক্স বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে, তাহলে এক্স এর মানটা এখানে পেয়ে গেছি 9, তাই লিখবো
অতএব রহমত চাচা ধার নেওয়ার 9 বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। এরপরে 20 দাগে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে টাকা জমা রেখেছেন। তার বড় মেয়ের বয়স 13 বছর, বর্তমান বয়স 13 বছর, আর ছোট মেয়ের বর্তমান বয়স 8 বছর বলে দিয়েছি। এবার প্রত্যেকের বয়স যখন 18 বছর হবে, বড় মেয়েরও যখন 18 বছর বয়স হবে আর ছোট মেয়েরও যখন 18 বছর বয়স হবে তখন প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে। তাহলে তিনি বড় মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন আর ছোট মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন সেটা বের করতে হবে। তাহলে ধরে নেব, ধরে তিনি বড় মেয়ের জন্য X টাকা জমা রেখেছিলেন, তাহলে যে টাকাটা জমা রাখা সেটা হচ্ছে আসল টাকা, তাহলে ধরি আসল P সমান X টাকা। আর ছোট মেয়ের জন্য Y টাকা জমা রেখেছিলেন, তাহলে ছোট মেয়ের ক্ষেত্রে আসল অর্থাৎ পির মান Y টাকা ধরে নেব। এবার সুদের হারটা প্রশ্নে বলে দিয়েছে, এখানে 10% বলে দিয়েছি। তাহলে সুদের হার 10%, ছোট মেয়ের ক্ষেত্রেও 10% আর বড় মেয়ের ক্ষেত্রেও 10%। তাহলে ছোট মেয়ের ক্ষেত্রে সুদের হার আর এর মানটা হয়ে যাবে 10%। আর সময়টা এখানে বের করব, তাহলে সময়টা হবে এখানে, তাহলে বড় মেয়ের বর্তমান বয়স 13 বছর, সে যখন 18 বছর হবে তখন সেই টাকাটা পাবে। তাহলে 18 বছর হতে তার কত সময় লাগবে সেটা বের করে নেবো। তাহলে এখন 13 বছর, তাহলে 18 বছর হতে তার সময় লাগবে 18 বিয়োগ 13 মানে 5 বছর। তাহলে 18 বিয়োগ 13 সমান 5 বছর। একই রকমভাবে ছোট মেয়ের বর্তমান বয়স 8 বছর, তাহলে তার 18 বছর হতে কত সময় লাগবে, তাহলে 18 বিয়োগ 8 হয়ে যাবে, তার মানে 10 বছর টাইম লাগবে। এবারে বড় মেয়ে হচ্ছে আসল X টাকা, তাহলে এখানে সুদের মানটা বের করে নেবো। তাহলে সুদ আর আসল মিলিয়ে সে কত টাকা পাবে, 1,20,000 টাকা পাবে। তার মানে ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন, সেই টাকার 5 বছর পর কিছু টাকা সুদ পাবে, সেই সুদ আর আসল মিলিয়ে 1,20,000 টাকা পাবে। তাহলে এখান থেকে সুদের মানটা বের করে নেবো। তাহলে লিখবো সুদ, সুদকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। আয় সূত্র ছিল I ইকুয়াল টু PRT বাই 100। এবার পির মানটা জানা আছে, এখানে পির মানটা X ইন্টু আর এর মানটা জানা আছে 10 ইন্টু টির মানে এখানে 5 আর নিচে ছিল 100 ইকুয়াল টু, এবার উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে X/2, নিচে 2 ছিল, তাহলে X/2 টাকা সে সুদ হিসাবে পাচ্ছে বড় মেয়ে। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে আসল X টাকা আর সুদ হিসাবে পাচ্ছে X/2 টাকা। তাহলে এখানে সুদ আসলটা কত বের করে নেবো, সুদ আসল মানে সুদ প্লাস আসল। তাহলে আসল এখানে X আর সুদের মান পেয়েছে X/2, তাহলে হয়ে যাবে X প্লাস X/2, দুটোর যোগফলটা হয়ে যাবে সুদ আসল। তাহলে X এর নিচে 1 ধরবো, এবার 1 আর 2 এর লসাগু করবো, 2 আর 1 এর লসাগু 2 1 এ 2 হবে। এবার 1 2 এ 2 হয়, বা 2 এর সঙ্গে X গুণ করলে পেয়ে যাবো 2X প্লাস 2 1 এ 2 হয়, এবার 1 এর সঙ্গে X গুণ করলে 1X বা শুধু X হবে ইকুয়াল টু, তাহলে 2X এর সঙ্গে X যোগ করলে পেয়ে যাবো 3X/2 এত টাকা। আর প্রশ্নে বলে দিয়েছিল যে যখন 18 বছর হবে বড় মেয়ে পাবে 1,20,000 টাকা। তাহলে এই সুদ আসল 3X/2 সঙ্গে সমান করে দেবো এখানে 1,20,000 টাকা। তো এখানে লিখবো প্রশ্নানুসারে 3X/2 সমান 1,20,000, বা এবার 1,20,000 এর নিচে 1 ধরতে পারি, কারণ যে কোনো সংখ্যার নিচে 1 ধরা যায়। বা 3X এর সঙ্গে 1 গুণ করলে পেয়ে যাবো সেই 3X ইকুয়াল টু, এবার 1,20,000 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে পেয়ে যাবো 2,40,000। তাহলে 12 দুগুণে 24 আর 4টে শূন্য এখানে বসে যাবে, তার মানে পেয়ে যাবো 2,40,000। বা X ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো তাহলে 2,40,000 বাই, এবার X এর সঙ্গে 3টা গুণ ছিল, যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা ভাগ হয়ে যাবে, ভাগ হলে আমরা নিচে বসাই। এবার কাটাকাটি করলে এখান থেকে পেয়ে যাবো, বা X ইকুয়াল টু 3 8 24 আর এখানে 4টে শূন্য ছিল, তাহলে 4টে শূন্য বসে যাবে, তার মানে হয়ে যাবে 80,000। তাহলে তিনি বড় মেয়ের জন্য X টাকা জমা রেখেছিলেন, এটা ধরে নিয়েছিলাম যে বড় মেয়ের ক্ষেত্রে আসল টাকা হচ্ছে X টাকা আর X এর মান পেয়েছে এখানে 80,000। তাহলে এখানে পেয়ে যাবো অতএব বড় মেয়ের জন্য তিনি 80,000 টাকা জমা রেখেছিলেন। একই রকমভাবে ছোট মেয়ের ক্ষেত্রে বের করে নেবো। তাহলে ছোট মেয়ের ক্ষেত্রে আসল টাকা ধরে নিয়েছিলাম এখানে Y টাকা, আর সুদের হারটা বলা ছিল 10% আর সময় T সেটা ছিল 18 বিয়োগ 8 মানে 10 বছর। এখান থেকে সুদের মানটা বের করে নেবো। তাহলে সুদ I ইকুয়াল টু, আর আয় সূত্র ছিল PRT বাই 100, একই সূত্র ইকুয়াল টু, পির মানটা জানা আছে এখানে Y ইন্টু আর এর মানটা জানা আছে 10 ইন্টু টি ছিল, টির মানটা এখানে 10 আর নিচে ছিল 100 ইকুয়াল টু, ওর উপরে দুটো শূন্য সঙ্গে নিচে দুটো শূন্য কেটে যাবে, তাহলে উপরে শুধু Y পড়ে রয়েছে আর Y এর সঙ্গে 1 গুণ করলে সেই Y হবে। তাহলে সুদটা পেয়ে যাচ্ছে Y টাকা। তাহলে এক্ষেত্রে সুদ আসলের মানটা বের করে নেবো।
তাহলে টাকা রেখেছিল ওয়াই টাকা, মানে আসল টাকা হচ্ছে ওয়াই আর সুদ পেয়েছে ওয়াই, তাহলে দুটোর যোগফলটা হিসাবে সুদ আসল, তাহলে ওয়াই প্লাস ওয়াই, সুদ আসল মানে সুদ প্লাস আসল। এবার ওয়াই ওয়াই যোগ করলে পেয়ে যাবো 2y টাকা। এবার প্রশ্নে বলে দিয়েছিল ছোট মেয়ের বয়স যখন 18 বছর হবে, বড় মেয়ের ক্ষেত্রেও যখন 18 বছর বয়স হবে 1,20,000 টাকা পাবে, বা ছোট মেয়ের বয়স যখন 18 বছর হবে সেও পাবে 1,20,000 টাকা। তার মানে ছোট মেয়ের সুদ আসল হিসেবে পাচ্ছে 2y টাকা, 2y এর সঙ্গে এই যে 1,20,000 টাকা সেটা সমান করে দেবো, দিলে সেখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। তাই লিখবো প্রশ্নানুসারে 2y ইকুয়াল টু 1,20,000 টাকা। এই 1,20,000 টাকাটা বড় মেয়েও পাবে আবার ছোট মেয়েও পাবে যখন তাদের 18 বছর বয়স হবে। তাহলে 2y সমান পেয়ে যাচ্ছে 1,20,000, বা তাহলে ওয়াই সমান এখান থেকে পেয়ে যাবো 1,20,000, আর দুইটা ওয়াইয়ের সঙ্গে বাম দিকে গুণ ছিল, যখন ডান দিকে আসবে তখন ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে আমরা নিচে বসাই, বা ওয়াই ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো 2 দিয়ে কাটলে 2 6 12, আর এখানে 4টে শূন্য ছিল তাহলে 4টে শূন্য বসে যাবে, তাহলে ওয়াই সমান পেয়ে যাবে এখান থেকে 60,000 টাকা। তাহলে এখানে ধরে নিয়েছিলাম ছোট মেয়ের ক্ষেত্রে আসল টাকা হচ্ছে ওয়াই টাকা, তাহলে এখানে ওয়াইয়ের মান বেরিয়েছে 60,000 টাকা। তাই লিখবো অতএব তিনি ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন।